সংক্ষিপ্ত সফরে আজ শুক্রবার ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় ১১ বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে এটি। তার সফরে রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম। তিনি ২.৫ থেকে ৩ ঘন্টা অবস্থান করবেন। সংক্ষিপ্ত সফর হলেও তার সফরে গুরুত্বপূর্ণ সব উপাদান থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ দুপুরের পর ৫৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসবেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ প্রেস কনফারেন্স হবে। এছাড়া আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে তিনি ঢাকা ছেড়ে যাবেন। সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপি জানিয়েছে, চন্দনের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলা রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। উল্লেখ্য, বিগত ২০১৯ সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছিলেন সমীর চন্দ। দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে ঢাকা সহ দেশের ১০ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্ক বার্তায় কথা জানানো হয়েছে। আবহাওয়া বার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কোনো কারণ ছাড়াই বরিশাল ঢাকা রুটে একে একে বন্ধ হচ্ছে উড়োজাহাজের ফ্লাইট। একসময় প্রতিদিন বিমান চললেও বর্তমানে সপ্তাহে চলছে মাত্র ৩ দিন। বরিশালের বিমানবন্দর ঘুরে আসাদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত পারভেজ রাসেলের রিপোর্টে। কিছুদিন আগেও বরিশাল ঢাকা রুটে আকাশপথে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করত নভ এয়ার, ইউএস বাংলা ও বাংলাদেশ বিমান। হঠাৎ বরিশাল থেকে ফ্লাইট বন্ধ করে দিয়েছে দুটি প্রতিষ্ঠান। বর্তমানে বৃহস্পতি, শুক্র ও রবিবার একটি করে ফ্লাইট চালু রেখেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। যাত্রীদের চাহিদার জন্য প্রায় স্বাভাবিক ভাড়ায় টিকিট না পেয়ে বাড়তি টাকা দিয়ে কিনতে হয় টিকিট। সপ্তাহে শুধু ৩ দিন বিমান চলার কারণে আমরা যখন তখন বরিশাল থেকে ঢাকা মুভ করতে পারতেছি না। আমরা যারা ব্যবসায়িক কাজে ঢাকা যেতে চাই এবং আমাদের বিভিন্ন শহরে বায়াররা বরিশাল আসতে চাচ্ছে, তারা এই শিডিউল না থাকার কারণে আসতে পারতেছে না। ফ্লাইট কম থাকায় ক্ষোভ প্রকাশ করছেন বিমানের যাত্রীরা। শক্তিশালী সিন্ডিকেটের কারণে এমনটা হচ্ছে দাবি করছে বিমানবন্দর সূত্র। নীরব চাঁদাবাজির কারণে বরিশাল থেকে তারা চলে গেছে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে বিমানের কোনো কর্মকর্তা চায় না বরিশাল সেক্টরে বিমান চলুক। বরিশালে আবার পুনরায় সকল বিমান তার নির্ধারিত সময় শিডিউল টাইম মতো চলে আসুক। ফ্লাইট কম থাকায় এমন হচ্ছে দাবি করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। যদি দৈনিক আমাদের বরিশাল এয়ারপোর্টে ফ্লাইট থাকতো, তাহলে এখান থেকে পর্যাপ্ত পরিমাণ যাত্রী আসা যাওয়া করতো। বিগত দিনে এইখানে ৫-৭টা ফ্লাইট ছিল। এয়ারপোর্টে কোটি কোটি টাকার কাজ চলতেছে, এত সুন্দরভাবে করতেছে, অথচ আমাদের বরিশালের এয়ারপোর্টে ফ্লাইট নেই। সম্ভাবনা থাকলেও ঢাকা বরিশাল রুটের বিমান যাত্রা এখন হুমকির মুখে। সংশ্লিষ্টদের উদাসীনতায় সরকার হারাচ্ছে রাজস্ব, আর যাত্রীরা বঞ্চিত হচ্ছে দ্রুত আরামদায়ক ভ্রমণ থেকে। তাই সংশ্লিষ্টরা এ শিল্পকে বাঁচাতে কি উদ্যোগ নেয়, সেটাই এখন দেখার বিষয়। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।
মাদারীপুরের বিভিন্ন উপজেলায় বেদখল হওয়া ও অস্তিত্ব সংকটে থাকা ৬৫টি খাস সরকারি পুকুর বা জলমহল উদ্ধার করেছে জেলা প্রশাসন। রাজনৈতিক দলের ছত্রছায়ায় দখল করা বিগত বছরগুলোতে এসব জলমহল থেকে রাজস্ব বঞ্চিত ছিল সরকার। উদ্ধারের পর খনন সহ প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে জলমহল থেকে রাজস্ব আয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় ৬৫টি জলমহল জবরদখল করা হয়েছিল মাদারীপুরে। সরকার পরিবর্তনের পর এসব জলমহল উদ্ধার করেছে জেলা প্রশাসন। এসব জলমহলের জমি জাল জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নামে রেকর্ড করে অবৈধভাবে ভোগদখল করে আসছিল প্রভাবশালীরা। বেদখল হওয়া এসব জলমহলের জমি রেকর্ড সংশোধন করে ইজারা দেওয়ার ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। স্থানীয়দের দাবি, অবৈধ দখলমুক্ত করে সুবিধাবঞ্চিত বেকার যুবকদের মাঝে এই জলমহল বন্টন করে দিলে বেকার সমস্যা কমবে। দখল করছিল, দখল করে খাইছে। যাতে লিস্টটা এলাকার মানুষের উন্নয়নে মাছ চাষ করে, এটাই। অনেক লেবার আছে যারা পরিশ্রম দিয়া বাসে, আর সরকার ওটা রাজস্ব পায়। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন নাগরিকরা। তারা বলছে, তরুণ প্রশিক্ষিত বেকারদের এই জলমহলগুলো ইজারা দিয়ে বেকারত্ব দূর করবে সরকার। অপতৎপরতা যাতে ভূমিদস্যুরা আর চালাতে না পারে সেই ব্যাপারেও দৃষ্টি রাখার জন্য জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। সমাজে অনেক শিক্ষিত প্রশিক্ষিত বেকার রয়েছে যাদেরকে এই জলমহলগুলো লিজ দিলে তারা এই জলমহলগুলো মাছ চাষাবাদ করে তারা নিজেদের জীবিকা নির্বাহ করতে পারবে এবং সেই সঙ্গে তারা স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পাবে। জেলা প্রশাসন বলছে, সঠিক নিয়মে ইজারা দিলে এ খাতে প্রতি বছর প্রচুর পরিমাণ রাজস্ব পাবে সরকার। বিভিন্ন ব্যক্তি এবং প্রভাবশালী গোষ্ঠী এগুলো অবৈধ দখলে ছিল, তাদেরকে উচ্ছেদ করা হয়েছে এবং এগুলো জলাশয়ে ইজারা দেওয়া হয়েছে। তো আমরা আশা করছি এগুলো যারা প্রকৃত মৎস্যজীবী যারা জেলে আছে তাদের জীবিকা নির্বাহে ভূমিকা রাখবে, মৎস্য চাষ হবে এবং তাদের আর্থসামাজিক উন্নয়নে এগুলো ভূমিকা রাখবে। জেলার বেদখল হয়ে থাকা আরও 10টির বেশি জলমহল দ্রুত উদ্ধার করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। সারা দেশের মতো টাঙ্গাইলেও চলছে দুর্গাপূজা আয়োজনের ব্যাপক প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। একই সঙ্গে চলছে মণ্ডপ সাজসজ্জার কাজ। দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা। টাঙ্গাইল প্রতিনিধি মির্জা মাসুদ রুবেলের তথ্য ও চিত্রে আবু সাইদ অপুর রিপোর্ট। আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সারা দেশে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 13 অক্টোবর বিজয়া দশমী এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। সারা দেশের মতো টাঙ্গাইলেও ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে দুর্গাপূজা। এ উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। জেলার 12টি উপজেলায় এবার 12 শতাধিক মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। আমরা চাই সবাই ভালো মতো পূজা টুজা করুক, আমরাও কাজ কাম করি। কিছু জিনিসের দাম বেশি দিকে এবার কাজ কাম বেশি করতে পারিনি। ঠাকুরের দাম কম এখন মনে হয় যে দেশের পরিস্থিতি ভালো না। প্রতিমা তৈরির পাশাপাশি মণ্ডপগুলোতে চলছে সাজসজ্জার কাজ। সবকিছু মিলিয়ে জেলায় পূজা মণ্ডপগুলোতে চলছে শারদীয় আমেজ। রঙের কাজ করতেছে, রঙের কাজ শেষ হলে ডেলিভারি দিয়ে দেব। বরাবরের মতোই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এবং শান্তিতেই পূজা উদযাপিত হবে। আমরা আশা করতেছি আমরা পূর্ণ নিরাপত্তা এবং শান্তিপ্রিয়ভাবে আমরা দুর্গাপূজা উদযাপন করতে পারবো। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে বলে জানান জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। কিছু কতিপয় দুষ্কৃতিকারী আমাদের কিছুটা ক্ষতি করার চেষ্টা করতেছে, কিন্তু আমি আমাদের সমাজের সব লোক নিয়ে আমরা সংঘবদ্ধভাবে পাহারার মাধ্যমে আমাদের দুর্গাপূজা যাতে সুন্দর হয় এবং সার্থক হয় সেটা আমরা করব। তবে পূজার সার্বিক নিরাপত্তা নিয়ে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। এমনভাবে প্রস্তুত করতে চাচ্ছে টাঙ্গাইলের এই সমাজকে যে পূজা অর্চনা এইটা পালন করে নিয়ে আমাদের কোনো ধরনের কোনো বেগ পাওয়া বা এই ধরনের কোনো ভয় ভীতির কোনো প্রশ্ন যেন না থাকে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে শান্তিপূর্ণভাবে শেষ হবে শারদীয় দুর্গোৎসব, এমনটাই প্রত্যাশা সকলের। অবস্থিত অপু, মাই টিভি। এবার অন্যান্য সংবাদ। ঐতিহ্য নিয়ে বরাবরই খ্যাতি রয়েছে উত্তরের ঐতিহাসিক জেলা দিনাজপুরের। গুপ্ত ও পাল যুগের বিভিন্ন নিদর্শন বলে দেয় দিনাজপুরের ইতিহাস। লক্ষণতের রাজধানী দেবকোটের অবস্থান ছিল এই দিনাজপুরেই।
প্রাচীনকালে মহারাজার গড়া 5 সাগরের অন্যতম হল সুখসাগর। মনুষ্যসৃষ্ট দেশের অন্যতম বৃহৎ এই দিঘিকে ইকো পার্ক হিসেবে গড়ে তোলায় পাল্টে গেছে বর্তমান চিত্র। প্রতিদিন বাড়ছে দর্শনার্থী, ইতিবাচক প্রভাব ফেলছে স্থানীয় অর্থনীতিতে। বিস্তারিত মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্টে। দিনাজপুর রাজবংশের প্রতিষ্ঠাতা সুখদেব রায় তার শাসনামলের কোনো এক সময়ে রাজবাড়ির সামনে অর্থাৎ পশ্চিম দিকে একটি বিশাল দিঘি খনন করে নিজ নামে নামকরণ করেন। সেই থেকে দিঘির নাম সুখসাগর। কথিত আছে রাজা এখানে ভ্রমণ এসে সুখ পেতেন, তাই এর নাম রাখা হয়েছিল সুখসাগর। কালের পরিক্রমায় রাজবাড়ির প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এই দিঘিটি অযত্ন অবহেলায় পড়েছিল। সম্প্রতি সুখসাগরকে ইকো পার্ক হিসেবে রূপান্তর করেছে জেলা প্রশাসন। পর্যটকরাও আসছেন নিয়মিত। খুব সুন্দর হয়েছে, তো মানুষের বিনোদনের জন্য এরকম পরিবেশটা আসলে দরকার। আসলে জায়গাটা অনেক সুন্দর, সাগর আছে, গাছগাছালি আছে, অবভিয়াসলি ভালো লাগতেছে। আমরা বললাম তো সময় পাইলেই চলে আসি, সুন্দর সময় একটা কাটানো যায়, মানে খুব ভালো লাগে এটা। আগত পর্যটকরা বলছেন আগের থেকে বেড়েছে নিরাপত্তা ব্যবস্থা, শিশুদের জন্য রয়েছে বিনোদনমূলক সুবিধা। তবে এসবের পরিধি আরো বাড়ানোর দাবি করেছেন তারা। পাশে যদি একটু বাউন্ডারির মতো দিয়ে দেওয়া হয় তাহলে দেখা গেল একটু নিরাপত্তার ব্যবস্থাটা বেড়ে গেল। ছোট বাচ্চাদের খেলাধুলার মতো মজার আরো অনেক কিছু যদি থাকতো তবে আরো অনেক পর্যটক আসতো। অনেক ভালো লাগতেছে, আমি মাঝে মাঝে বাবার সাথে আসি। নিরাপত্তা, অবৈধ দখলমুক্ত এবং দিঘির পরিবেশ সুন্দর করার লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে জানিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় এবং কেন্দ্রীয়ভাবে ঐতিহাসিক দিঘিটিকে আরও দৃষ্টিনন্দন করার কাজ চলছে বলেও জানানো হয়। এই সুখসাগরটাকে কিভাবে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত এবং জনসাধারণের জন্য উপভোগ্য করা যায়, যাতে করে বিশেষ করে নিরাপত্তা এবং এটা যাতে অবৈধ দখল মুক্ত থাকে, একটা বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য এসিলেন সাহেবের কাছ থেকে এই রিপোর্টটা পেলে আমরা স্থানীয় এবং কেন্দ্রীয়ভাবে আমরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এটাকে আরও দৃষ্টিনন্দন করে তোলার চেষ্টা করছি। চারিদিকে শাল ও আকাশমণি বাগান আর দৃষ্টিনন্দন পরিবেশ যেন শহরের ব্যস্ত জীবনে একটু শান্তির সুবাতাস বইয়ে দেয় দিঘিটি। প্রাচীন দিঘিটি আরও সংস্কার ও পরিবেশের উন্নয়ন করলে জেলার ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভবান হবে এই অঞ্চল, মনে করেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি।